আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেনের একটা বোর্ডের ঢাকা বোর্ড 2024-এর একটা সমস্যার আমরা সমাধান করব। তো এর আগে কিন্তু তোমাদেরকে এই লেনদেন সম্পর্কিত বিষয়ে কিন্তু 4টা ক্লাস করানো হয়েছে। আশা করি যে এই ক্লাসটা বোঝার জন্য ওইগুলিও তোমরা একটু ভালোভাবে আবার একটু দেখবে। প্রত্যেকটা ক্লাস যদি ভালো করে দেখো, পর্ব 1, 2, 3, 4, তারপর যদি এটা দেখো যে ঢাকা বোর্ড 2024 এটা কিভাবে সমাধান করা হয়েছে, তাহলে আমার মনে হয় যে এটা অনেকটা তোমাদের জন্য সহজ হবে, কোনো সমস্যা হবে না। তো তোমরা সবাই অঙ্কটা একটু খেয়াল করো, ঠিক আছে? আজকে আমাদের পর্ব হচ্ছে 5। দেখো, অধ্যায় 2, লেনদেন। রফিক ট্রেডার্সের যাবতীয় লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখা হয়। অর্থাৎ ওনার প্রত্যেকটা লেনদেন দুতরফা, অর্থাৎ দুতরফা দাখিলা মানে কি, যে পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। এটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। 2022 সালের জুন মাসে ব্যবসায়ী তার যে লেনদেন এগুলি ছিল নিম্নরূপ। জুনের 1 তারিখ নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আচ্ছা, জুনের 5 তারিখ যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়েশ প্রদান 10,000 টাকা। অর্থাৎ উনি যন্ত্রপাতি ক্রয় করবেন, এই জন্য শুধুমাত্র ফরমায়েশ দিচ্ছেন, ইনি কিন্তু যন্ত্রপাতি ক্রয় করেন নাই, ঠিক আছে? যদি এই ধরনের কোনো ফরমায়েশ দেওয়া বোঝায় বা অর্ডার দেওয়া, ফরমায়েশ দেওয়া, এটা কিন্তু কোনো লেনদেন হবে না। তারপর দেখো, জুনের 8 তারিখ বাকিতে পণ্য ক্রয়, অর্থাৎ তিনি পণ্য ক্রয় করছে কিন্তু টাকা দেন নাই, বাকিতে মালটা সে ক্রয় করছে। জুনের 15 তারিখ মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো, যার দাম হচ্ছে 1,30,000 টাকা। আচ্ছা, এই প্রতিষ্ঠানের যে মালিক রফিক ট্রেডার্সের, ওনার একটা ব্যক্তিগত গাড়ি, এটা প্রতিষ্ঠানের কিন্তু কোনো গাড়ি না, এটা তার একটা ব্যক্তিগত গাড়ি, সেটা চুরি হয়ে গেছে, যার দাম হচ্ছে 1,30,000 টাকা। এটা আমরা ব্যবসায়ের কোনো লেনদেন হিসেবে আমরা অন্তর্ভুক্ত করবো না, কারণ এটা ছিল তার ব্যক্তিগত গাড়ি। ব্যক্তিগত গাড়ি মানে ব্যবসার গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের কোনো গাড়ি না, ঠিক আছে? সেই জন্য এটা আসবে না এখানে, মানে লেনদেন হিসেবে গণ্য হবে না। তারপর হচ্ছে জুনের 18 তারিখ উনি মণিহারি দ্রব্য ক্রয় করেন 10,000 টাকা। মণিহারি দ্রব্য মানে হচ্ছে কি, কাগজ, কলম, স্টেপলার, পেন্সিল, ছোটখাটো যে সমস্ত জিনিস একটা প্রতিষ্ঠানের জন্য দরকার হয়, হ্যাঁ, এগুলিকে বলা হয় মণিহারি দ্রব্য। এগুলি উনি ক্রয় করছে 10,000 টাকা। আর উনি চেয়ার ক্রয় করছে 20,000 টাকা। এই তার লেনদেনগুলি দেওয়া আছে। তারপর হচ্ছে লেনদেন নয় মানে ঘটনার পরিমাণ, মোট পরিমাণ কত? তো লেনদেন নয়, ফরমায়েশ কোনো লেনদেন হবে না, ঠিক আছে? অন্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটা কোনো লেনদেন হবে না। অর্ডার দেওয়া, ফরমায়েশ দেওয়া, চুক্তিবদ্ধ হওয়া, বা কারো মৃত্যু হওয়া, মৃত্যুজনিত ক্ষতি, এগুলি কোনো লেনদেন হবে না। এটা একটা ঘটনা, ঠিক আছে? এটা একটু তোমরা কিন্তু মনে রাখবা, এটা প্রায় কিন্তু আছে। মালিকের ব্যক্তিগত, যদি কোনো মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলে এটাও লেনদেন হিসাবে গণ্য হবে না, এটা একটা প্রতিষ্ঠানের ঘটনা, কিন্তু এটা একটা লেনদেন নয়। আচ্ছা, প্রথমটা আমাদের দেখো, প্রশ্ন কি করা হচ্ছে, লেনদেন নয় মানে ঘটনার পরিমাণ কত? তাহলে আমরা দেখো, এটা দুইটা কিন্তু আইটেম আমরা পেয়ে গেলাম। ক নাম্বারটি আমরা করে ফেলি, যে লেনদেন নয় মানে ঘটনার মোট পরিমাণ নির্ণয়। এটা তোমরা হেডলাইনে লিখবা, ঠিক আছে? লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয়। তারপর একটা ঘর করে ফেলবা, ঠিক আছে? কত তারিখে সেটা আমরা দিব, তারিখ, বিবরণ, টাকা, একটা ঘর করে ফেলবা, ঠিক আছে? কত তারিখে আমাদের, দেখো তারিখ, লেনদেনে আমরা বিবরণটা লিখবো। বিবরণের ঘরটা কিন্তু একটু বড় রাখতে হবে, একটু খেয়াল রাখবো, ঠিক আছে? কারণ কিন্তু লিখতে হয়। তারিখের ঘরটা ছোট, বিবরণের ঘর, তারপর হচ্ছে বিস্তারিত টাকা।
বিস্তারিত টাকা, তো আমরা দিব যে পরিমাণ টাকা, মানে মোট টাকা আর কি, পরিমাণ টাকা। তাহলে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, বিস্তারিত কেন, কারণ এখানে আমরা তো দুইটা আইটেম আনবো, তো এটা যোগ করে এখানে বসে দিয়ে দিব মোট টাকাটা। আচ্ছা, এখন দেখো এই লেনদেনটা দেখো, একটা হচ্ছে 5 তারিখের দেখো লেনদেন, আর একটা ছিল কি 15 তারিখ। তাহলে আমরা প্রথমে সালটা লিখতে হবে 2022, 2022 ইংরেজি। তারপর দেখো কি জুন, জুন মাসে কত তারিখে, 5 তারিখ। যন্ত্রপাতি ক্রয় ফরম্যাট আমরা দেখে দেখে তুলে ফেলবো, ঠিক আছে। যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়ের, যন্ত্রপাতি ক্রয়ের ফরম্যাট প্রদান, কত টাকা, 10,000। তো এখানে তোমরা 10,000 টাকা দিয়ে দাও। আচ্ছা, তারপর মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি, এটা 15 তারিখে দিয়ে দাও। মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি, চুরি কত, 1,30,000 টাকা। তাহলে টোটাল আমরা বসাই দিয়ে দিব কত, 1,40,000 টাকা। এটা আমাদের অঙ্ক হয়ে গেল 1,30,000। আর এখানে আমরা একটা ক্লোজ করে দিয়ে দিলে হইলো, শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে কোন ধরনের ফরম্যাট প্রদান, অর্ডার প্রদান, হ্যাঁ, তারপরে এই ধরনের যদি কিছু থাকে তাহলে আমরা লেনদেন হিসাবে আনবো না। যদি কোনো কারো ব্যক্তিগত কিছু চুরি হয় তাহলে আমরা লেনদেন হিসাবে আনবো না। অর্থাৎ প্রতিষ্ঠানে যদি কোনো লেনদেন না হয়, সেটা তো মালিকের ব্যক্তিগত হয়, তাহলে আমরা লেনদেন হিসাবে আনবো না। কোনো ফরমাইশ বা অর্ডার দেওয়া, এটা আমরা লেনদেন হিসাবে আনবো না। কেউ যদি মারা যায়, মৃত্যুজনিত যে ক্ষতি, সেটাও কিন্তু আমরা লেনদেন হিসাবে কোনো সময় অন্তর্ভুক্ত করবো না। জাস্ট এটা একটা কি ঘটনা। ওকে, আশা করি বুঝতে পারো। এখন আমরা 2 নম্বর দেখো, 2 নম্বর অঙ্কটা আমরা দেখছি, খ নাম্বার। আচ্ছা, এটা আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে, ঠিক আছে। কারণ সহ, আচ্ছা, তাহলে আমরা দিয়ে দেখি তারিখ, বিবরণ। তারপর আমরা লিখবো যে তারিখ না দিয়ে এখানে আমরা হিসাব দিয়ে দিই। এখানে আমাদের 5টা ঘর লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে কি তারিখ, দেখো একটা হচ্ছে কি তারিখ। তারপরে আমরা দেখব হিসাবের পক্ষ, ঠিক আছে, পক্ষ বা হিসাব। আর এখানে আমরা কি লিখবো, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট বা ক্রেডিট। তোমার প্রশ্নে কি বলা আছে দেখো, উপরোক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। আমরা ডেবিট আর ক্রেডিট কি করে আমরা এখানে নিতে পারবো, ঠিক আছে। ডেবিট ক্রেডিট, তারপর আমরা কারণ টাকা দিয়ে দিব, তারপর আমরা কারণটা লিখে পাবো যেটা কেন আসলে ডেবিট আর কেন এটা ক্রেডিট হলো, ঠিক আছে। কারণ তাহলে দেখো, প্রথম নগদ, খ নাম্বারে আমরা হেডলাইনটা কিন্তু আগে দিতে হবে যে প্রদত্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হবে। এটা লেখো যে প্রদত্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। আচ্ছা দেখো, প্রথমে কি আছে যে নগদ 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আচ্ছা, তার আগে আমাদের হয়তো হিসাব বিজ্ঞানে কিছু ডেবিট ক্রেডিট নির্ণয় কিন্তু কিছু সূত্র আছে, হ্যাঁ। এই সূত্রগুলি কিন্তু আসলে তোমাদের একটু জানা দরকার, হ্যাঁ, যে সূত্রগুলি মানে কোনটা কোনটা ডেবিট হয় আর কোনটা ক্রেডিট হয়।
তো প্রতিষ্ঠানে একটু মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানের যত ব্যয় এবং সম্পদ এগুলো যদি বাড়ে তাহলে ডেবিট হবে, ঠিক আছে? ব্যয় এবং সম্পদ এগুলো যদি বাড়ে তাহলে কি হবে? ডেবিট। আমি একটু জাস্ট সূত্রটা এখানে একটু দিয়ে দিই। দেখো, ব্যয় প্লাস সম্পদ এগুলো যদি বৃদ্ধি পায়, ব্যয় বা সম্পদ প্লাস না, আমরা ব্যয় বা সম্পদ দিতে পারি, ঠিক আছে? কমা দিয়ে দিয়ে দিই। মানে এগুলি যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাইলে কি হবে? ডেবিট। আর ব্যয় সম্পদ যদি কমে, মানে হ্রাস পাওয়া মানে হলো কমা, হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। তাহলে আশা করি বুঝতে পারছো, ব্যয় আর সম্পদ এটা যদি ব্যয় সম্পদ যদি বাড়ে তাহলে হবে ডেবিট, আর ব্যয় আর সম্পদ যদি কমে তাহলে এটা হবে কি? ক্রেডিট। আচ্ছা, তারপর আরেকটা সূত্র, দুইটা সূত্র আছে এখানে, হ্যাঁ? তারপর দেখো, নাম্বার দিয়ে দিই। এক, আয় দায়, এটা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। আয় দায় এবং মালিকানা সত্ত্ব এটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু উল্টাটা হবে, ঠিক আছে? বৃদ্ধি পাইলে এখন হবে কি? ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায়, হ্রাস পায় তাহলে হবে ডেবিট। এই দুইটা সূত্র একটু মনে রাখতে হবে। তোমরা যদি এই দুইটা সূত্র মনে রাখতে পারো, আর কোনটা ব্যয় কোনটা সম্পদ, হ্যাঁ, বা কোনটা আয় দায় মালিকানা সত্ত্ব এগুলি যদি বুঝতে পারো তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান খুব সহজ, একবারে সহজ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা প্রথম যে লেনদেনটা এটা একটু দেখি। প্রথম লেনদেনটা কত? জুনের 1 তারিখে 2022 সাল। দেখো কত? জুনের 1 তারিখ। নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে দেখো এখানে নগদ টাকা নিয়ে, নগদ একটা সম্পদ, নগদ কি? একটা সম্পদ, তোমরা জানতে হবে নগদ একটা সম্পদ। আর যেহেতু মালিক টাকাটা দিচ্ছে, প্রতিষ্ঠানের যে মালিক, ঠিক আছে, ব্যবসা শুরু একদম প্রথমেই, তাহলে এটাকে আমরা বলো, মালিক যে টাকাটা দেয় এটাকে বলা হয় মূলধন। তাহলে দেখো আমাদের যে সূত্রে কি বলে যে প্রতিষ্ঠানকে যখন নগদ 1 লক্ষ টাকা দেওয়া হলো তখন কিন্তু প্রতিষ্ঠানের নগদ 1 লক্ষ টাকা বাড়লো। নগদ 1 লক্ষ টাকা বাড়লো মানে সম্পদ বাড়লো। তাহলে আমাদের সূত্রে কি বলে? দেখো, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। তো আমরা লিখবো এখানে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, ঠিক আছে? নগদান হিসাব এটা হবে ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? মূলধন হিসাব। নগদান হিসাব কেন ডেবিট হবে? কারণ প্রতিষ্ঠানের নগদ টাকা বেড়েছে, প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়া মানে সম্পদ বাড়া, আর সম্পদ বাড়লে ডেবিট হয়, এই জন্যই নগদান হিসাব ডেবিট। অর্থাৎ আমাদের এই সূত্রটা যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু যে কোনো ধরনের ডেবিট কিন্তু আমরা করতে পারবো। আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। এই যে এই টাকাটা কে দিচ্ছে? মূলধন দিচ্ছে হলে প্রতিষ্ঠানের মালিক। তাহলে প্রতিষ্ঠানের মালিকের পাওনাটা বাড়লো, তো মালিকের পাওনা মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় কি? ক্রেডিট। এই জন্য এটা হবে ক্রেডিট। তো টাকাটা আমরা দিয়ে দিই 1 লক্ষ টাকা। এখানে আমরা দিব কত? 1 লক্ষ টাকা। কারণ আমরা কারণটা স্পেসিফিক বলি যে সম্পদ বৃদ্ধি, প্রথমটা, ঠিক আছে? সম্পদ বৃদ্ধি। আর পরেরটা কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। দেখো সূত্রে কি বলে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। আর সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। নগদ টাকা প্রতিষ্ঠানের একটা সম্পদ, ঠিক আছে? নগদ টাকা প্রতিষ্ঠানে কি? নগদ টাকা ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলি কি? প্রতিষ্ঠানের একটা সম্পদ। তাহলে আমাদের প্রথম লেনদেন শেষ। দেখো দ্বিতীয় যে লেনদেন, যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান। যেহেতু এটা কোনো লেনদেন না, তো আমরা এখানে আনবো না, ঠিক আছে? এটা জাস্ট একটা ঘটনা। ফরমাইশ দিছে কিন্তু পণ্য ক্রয় করা হয় না, জাস্ট বলছে যে আমি, হ্যাঁ, কেনার জন্য সে অর্ডার প্রদান করছে আর কি। সে কোনো লেনদেনও করে নাই বা মালটা প্রতিষ্ঠানে আসে নাই। তারপর দেখো বাকিতে পণ্য ক্রয়, প্রতিষ্ঠান বাকিতে ক্রয় করছে। আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমরা যত লেনদেন করি
হিসাব করবো, লেনদেনের যে হিসাবগুলি করবো সব কিন্তু আমরা কি করবো, একটা প্রতিষ্ঠানে অর্থাৎ রফিক ট্রেডার্সের হিসাবটা কার করবো, রফিক ট্রেডার্সের হিসাব আমরা করব। ঠিক আছে, আমরা কোনো ব্যক্তির হিসাব করতেছি না, আমরা করতেছি কি একটা প্রতিষ্ঠানে রফিক ট্রেডার্সের হিসাব। তো রফিক ট্রেডার যদি পণ্য ক্রয় করে বাকিতে, তাহলে অবশ্যই ওনার ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে কি হয় দেখো তো, ব্যয় বাড়লে ডেবিট হয়। তাহলে আমরা ক্রয়কে কি বলবো, ডেবিট। তো লেখো যে জুনের, আমরা এখানে একটু টান দিয়ে আলাদা করে ফেলতে পারি। জুনের কত দেখো, জুনের হচ্ছে 8 তারিখ, বাকি দিয়ে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি ডেবিট। কেন ডেবিট, কারণ ব্যয় বাড়ছে। ক্রয় কি, ক্রয় হচ্ছে একটা ব্যয়। ক্রয় কেন ব্যয়, কারণ প্রতিষ্ঠানকে এই যে মাল ক্রয় করতে টাকা প্রদান করতে হয়, আমরা প্রতিনিয়ত তার বিভিন্ন ধরনের যে খরচ হয়, ক্রয় ভাড়া বেতন দেওয়া, এগুলি তার একটা ব্যয়। আর ব্যয় বাড়লে কি হয়, ব্যয় বাড়লে ডেবিট হয়। আচ্ছা দেখো, তারপর বলছে বাকি দেয়, অর্থাৎ সে পণ্যটা ক্রয় করছে কিন্তু টাকা দেয় নাই, বাকি দিয়ে কিনছে, ধারে ক্রয় করছে, তাহলে আমরা বলবো যে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। দেখো যে প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কত টাকা, এটা হচ্ছে 5,000 টাকা। আমরা দিয়ে দিই 5,000 টাকা, 5,000 5,000। তখন আমরা কারণ দিয়ে দিই, কারণ হচ্ছে কি ব্যয় বৃদ্ধি। দেখো যে ব্যয় বৃদ্ধি। আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, এটা হচ্ছে কি দায় বৃদ্ধি। দায় কেন বৃদ্ধি, কারণ মাল কিনছে টাকা দেয় নাই। ঠিক আছে, আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু কিনে আনি দোকান থেকে, কিন্তু টাকা দেই না আমরা, এমন হয় মাঝে মধ্যে। আমি হয়তো একটা কিছু কিনে আনলাম কোনো একটা আমার পাশের মুদির দোকান থেকে, কিন্তু আমি কোনো টাকা পরিশোধ করি নাই, তাহলে আমি কি তার কাছে দায়বদ্ধ থাকবো, মানে আমার দায়টা পাবে। তাহলে দায় বাড়লে কি হয় দেখো তো, এই দেখো দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়, এই জন্য এটা ক্রেডিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি। আমরা তো আগেই বলছি যে মালিকের ব্যক্তিগত কোনো গাড়ি, যাই কিছু হোক, চুরি হোক বা কোনো অপচয় হোক বা যা কিছু হোক, নষ্ট হোক, এগুলি কোনো, এটা একটা ঘটনা কিন্তু কোনো লেনদেন নেই, যেন এখানে আসবে না। তারপর দেখো যে মণিহারি দ্রব্য ক্রয়, তো এটা একটা ব্যয়। ঠিক আছে, মণিহারি দ্রব্য ক্রয় কি, এটা একটা ব্যয়, কারণ সে এগুলি ক্রয় করছে, এই জন্য তার সে নগদ টাকায়, কিছু বলা নাই, কিছু বলা না থাকলে বুঝতে হবে সে নগদ টাকা দিয়ে সে ক্রয় করছে। তাহলে আমরা কি লিখবো যে মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। লেনদেনটা কত দেখো, 18 তারিখ। মণিহারি হিসাব এটা কি ডেবিট, আর কি নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কত টাকা দেখো, 10,000 টাকা। এটা কেন মণিহারি, মণিহারি ক্রয় করা মানে একটা ব্যয় বাড়ছে। আমি যে এটা কিনে আনলাম, এটা কি আমার ব্যয় না, যে ব্যয় বাড়ছে আমার। ঠিক আছে, ব্যয় বৃদ্ধি, তো প্রতিষ্ঠানের ব্যয় বাড়ছে। তো ব্যয় বাড়লে কি হয় দেখো সূত্র, ব্যয় বাড়লে কি হয়, ডেবিট হয়। তো আমরা কি লিখবো যে ব্যয় বৃদ্ধি। আচ্ছা এটা কি, আমি যদি এই কলমটা কিনে নিয়ে আসি, তাহলে কি আমার নগদ টাকা কি বাড়বে না কমবে? ঠিক আছে, যদি আমি এটা হয়তো 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, তাহলে আমাকে নগদ টাকাটা কমবে। নগদ টাকা কমা মানে সম্পদ কমা, সম্পদ কমলে কি হয় দেখো, দেখো লেখা আছে সম্পদ হ্রাস মানে ক্রেডিট হয়, এই জন্য নগদাংশে কি হবে, ক্রেডিট। দেখো সম্পদ হ্রাস। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো সর্বশেষ লেনদেন। তবে তোমরা একটা জিনিস একটু খেয়াল রাখবা, যখন আমরা এইসব লেনদেন গুলি আনবো, যেমন বাকিতে পণ্য ক্রয়, পণ্য কিন্তু তোমরা দিতে পারবা না, যে পণ্য ক্রয় হিসাব এরকম লেখা যাবে না। ঠিক আছে, বা মণিহারি দ্রব্য, মণিহারি লিখতে হবে, কিন্তু মণিহারি দ্রব্য পণ্য, হ্যাঁ এই ধরনের কিন্তু লেখা যাবে না, লেখা গেলে কিন্তু কাটা যাবে। ঠিক আছে, পণ্য ক্রয় লেখা যাবে না, শুধু লিখতে হবে কি ক্রয়। চেয়ার ক্রয়, চেয়ার কি, চেয়ার কি আমাদের চেয়ার টেবিল, হ্যাঁ আলমিরা, এগুলি কি, এটা হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র প্রতিষ্ঠান একটা সম্পদ। যেমন আমার ঘরে কি আছে, চেয়ার টেবিল ফার্নিচার যেগুলি আছে, এটা আমার জন্য কি সম্পদ। তো প্রতিষ্ঠানের জন্য চেয়ার একটা সম্পদ।
তাহলে আমরা বলবো এটাকে চেয়ার না বলে বলবো কি আসবাবপত্র। আমরা যদি বলি চেয়ার হিসাব ডেবিট কিন্তু হবে না, আমাদের কি বলতে হবে যে আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে লেখো 25 তারিখ দিয়ে আসবাবপত্র হিসাব ডেবিট, এটা সংক্ষেপে লিখে ফেললাম। হ্যাঁ, আর কি নগদ টাকা তার চলে গেছে, আমরা কি বলবো নগদান হিসাব ক্রেডিট। ধর আমি একটা চেয়ার ক্রয় করে নিয়ে আসলাম, তাহলে কি আমার নগদ টাকা কি, অবশ্যই আমার নগদ টাকা কমবে। তো নগদ টাকা কমা মানে কি সম্পদ কমা, এই দেখো সম্পদ কমা, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তো এটাও ক্রেডিট হবে। ঠিক আছে, কত টাকা, এটা কত 20,000 টাকা। আচ্ছা, তখন আমরা কি লিখবো বলো তো, একটা হলো সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, এটা আমরা কি বলবো সম্পদ হ্রাস। তাহলে আমাদের সূত্রে কি বলে দেখো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আমি একটা চেয়ার কিনে আনছি, আমি একটা তার মানে আমি একটা আসবাবপত্র কিনে নিয়ে আসছি, ওই আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ আমার বাড়ছে, ঠিক না? আর বিনিময়ে আমি কি করছি, আমার নগদ টাকাটা দিয়ে আসি, ঠিক আছে, ওই যার কাছ থেকে কিনছি, আমার নগদ টাকাটা কমছে। নগদ টাকা মানে হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের সম্পদ, মানে অ্যাসেট, অ্যাসেটটা কমে যাওয়াতে কি হবে, ক্রেডিট হবে। সূত্র, তাই হিসাব বিজ্ঞানের বেসিক যে সূত্র এগুলি তোমাদের খেয়াল রাখতে হবে, যে ব্যয় এবং সম্পদ বাড়লে ডেবিট হয়, আর ব্যয় এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, উল্টা কিন্তু এটা উল্টো হয়ে গেছে দেখো, আর আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ডেবিট হয়। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো, সঠিকভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এটা সমস্যা হবে না, পারবা। তারপর আমরা সর্বশেষ যে টপিক, উপরোক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ করে যে A = L + E, এটা আমরা সমাধান করব। আচ্ছা, আমাদের সূত্রটা থাক, হ্যাঁ, ব্যয় ও সম্পদ বৃদ্ধি, ব্যয় ও সম্পদ কি বৃদ্ধি পেলে হবে কি, বৃদ্ধি পায় তাহলে হবে কি ডেবিট, আর হ্রাস পাইলে হবে ক্রেডিট। আচ্ছা, সূত্রটা থাক, ব্যয় ও সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, ব্যয় ও সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, তাহলে আমরা দেখি গ নাম্বার, বলছে উপরোক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ করে যে A = L + E। তাহলে আমরা দেখি যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব পেলে আমাদের দেখাতে হবে। ঠিক আছে, আমরা একটু লিখে ফেলি যে হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাব, লেনদেনের প্রভাব ছকের মাধ্যমে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের মাধ্যমে দেখানো হলো। এগুলি করতে কিন্তু টাইমের দিকে খেয়াল রাখতে হবে। তোমরা একটা অঙ্ক করতে সর্বোচ্চ যাতে 20 থেকে 22 মিনিটের ভিতরে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, এজন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটা ঘর করে ফেলি। ঠিক আছে, এই দেখো ঘর করতে হবে। আচ্ছা, এখানে আমরা এখানে দিয়ে দিব কি তারিখ। হিসাব সমীকরণ কি A = L + E। এ মানে কি অ্যাসেট, ঠিক আছে, এ মানে হচ্ছে কি অ্যাসেট মানে সম্পদ, আর এল হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি হচ্ছে কি দায় সমূহ, আর হচ্ছে ইকুইটি মানে হচ্ছে মালিকের পাওনা। অর্থাৎ প্রতিষ্ঠানের যত সম্পদ আছে সম্পদ সমান সমান হবে তার দায় এবং মালিকের যে পাওনা, এই দুইটা সমান। তো আমরা এখান থেকে বুঝতে পারবো, দেখবা যে দুইটা টাকা সমান হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে অঙ্ক করা এটা কিন্তু ঠিক হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা ঘরটা করো। এখানে আমরা সম্পদের নাম দিয়ে দিই সম্পদ সমূহ, সম্পদ, তার মানে কি অ্যাসেট, এগুলো হচ্ছে অ্যাসেট।
আচ্ছা আমাদের হলে দেখতে হবে, হ্যাঁ এখানে কি কি আছে, আছে নগদ একটা আছে, এগুলাকে বুঝতে হবে যে গড় করতে আমাদের কয়টা, এখানে কয়টা গড় করতে হবে সম্পদের। এখানে একটা হচ্ছে নগদের, একটা আছে মূলধন, ঠিক আছে, আর একটা এখানে দেখো কি ক্রয় আর হচ্ছে কি প্রদেয় হিসাব। আচ্ছা ক্রয় যাবে এখানে মালিকানা সত্ত্ব, আর প্রদেয় হিসাব হচ্ছে দায়ের মধ্যে। মণিহারি দ্রব্য ক্রয়, তাহলে এখানে নগদান হিসাব এটা সম্পদের মধ্যে আসবে, এখানে নগদ হিসাবে আসবে, আর ব্যয় মালিকানা সত্ত্বে চলে যাবে। চেয়ার করে আসবাবপত্র, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে সম্পদের গড় আমরা দুইটা করলেই হবে। একটু আগে বুঝতে হবে যে আমরা কয়টা গড় করব, ঠিক আছে। তো সম্পদের গড় কি হবে, একটা দেখা যায় নগদান হিসাব, একটা হচ্ছে কি আসবাবপত্র। তো সম্পদ সমান সমান কি, প্রতিষ্ঠানে যত সম্পদ সমান সমান কি দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের দেখতে হবে যে দায়ের গড় কয়টা কটা হবে, ঠিক আছে। দায় মানে এল, তো দায়ের এখানে গড় আছে দেখো, বাকিতে কোনো প্রদেয় হিসাবে একটা শুধু একটাই আছে এখানে প্রদেয় হিসাব, তো দায়ের গড়ে একটা গড় দিয়ে দিব প্রদেয় হিসাব। আচ্ছা এ ইকুয়াল টু এল প্লাস ই মানে ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, প্লাস এ ইকুয়াল টু এল প্লাস, তো প্লাসের জন্য আমরা একটা গড় করতে পারি, এ ইকুয়াল টু এল প্লাস ই ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব হিসেবে এখানে আসলে কিছু আছে, যে মূলধন আছে, তারপর কিছু ব্যয়ের আইটেম আছে, ঠিক আছে। তো এগুলো আমরা এখানে আনবো, সবগুলি এখানে আনবো, ঠিক আছে। তো দেখো আমরা একটা একটা করে তাহলে বসাই। জুনের 1 তারিখ 2022, জুনের 1 তারিখ নগদ টাকা আনলো প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা কি বাড়লো। আমরা দেখবো সবসময় কি প্রতিষ্ঠানের কি ফল এফেক্টটা হইলো, মালিক টাকা দিল প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়লো, তো নগদ টাকা বাড়লো মানে আমরা বাড়াই দিই, এখানে কিন্তু বাড়বে, ঠিক আছে। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আসলো। আর প্রতিষ্ঠান কি মালিকানা সত্ত্বেও বাড়লো, অর্থাৎ মালিকের পাওনাটাও বাড়লো, কত টাকা 1 লক্ষ টাকা, আমরা এই দিকে 1 লক্ষ টাকা দিয়ে দিব। এটা তাহলে প্রথমটা আমাদের বসানি শেষ। তারপর দেখো 8 তারিখ বাকি যে পণ্য ক্রয়, তাহলে কি হবে দেখো প্রদেয় হিসাব আর হচ্ছে কি ব্যয়। তো প্রদেয় হিসাব ক্রয় হিসাব ডেবিট আমাদের ছিল আর কি প্রদেয় হিসাব ক্রেডিট। তো ক্রয় হচ্ছে কি আমাদের একটু তোমাদের মনে রাখতে হবে যে ইকুইটি যেটা আছে, ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিয়ে দিই যে ইকুইটিকে ভাঙালে কি হয়, সি মানে ক্যাপিটাল মানে মূলধন যোগ রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস হচ্ছে ডি, অর্থাৎ মালিকানা সত্ত্ব সমান সি মানে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, ই মানে হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, আর ডি মানে হচ্ছে ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। আচ্ছা তো দ্বিতীয় যে 8 তারিখে যে লেনদেন দেখো পণ্য ক্রয়, ক্রয় মানে একটা ব্যয়, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, ঠিক আছে। ব্যয় কি হবে মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে, ঠিক আছে, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা কি করবো, এটা মাইনাস করে দিয়ে দিব। তাহলে আমরা এটা দিয়ে দিই কত 5,000 টাকা মালিকানা সত্ত্ব, আমরা যখন এটা ব্যয় হবে আমরা এটা মাইনাস করে দিয়ে দিব 5,000 টাকা। 5,000 টাকা কি হবে মাইনাস। আচ্ছা আর কি হলো দায় বাড়লো, ঠিক না, প্রদেয় হিসাব ব্যয় বাড়লো দায় বাড়লো, তো দায় বাড়লে তো দায় বাড়লো, আমরা দায়ের দিকে প্রদেয় হিসেবে দেখাই দিয়ে দিই 5,000 টাকা শেষ। আচ্ছা তারপরে দেখো 15 তারিখ এটা কোনো লেনদেন না, এটা আসবে না। তারপর দেখো 18 তারিখ মনিহারি দ্রব্য ক্রয়, মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তার মানে নগদ টাকা কমবে, সম্পদ কমবে, আমরা এখানে সম্পদ কমাই দিয়ে দিব। এটা হচ্ছে 18 তারিখ সম্পদ কমবে কত টাকা 10,000 টাকা, এই 10,000 টাকা আমরা কি করবো মাইনাস করে দিয়ে দিব। আচ্ছা আর যত ক্রয় ব্যয় আছে ব্যয় সবসময় আমরা মাইনাসে রাখবো, এখানে বরাবর দিয়ে দিবে 10,000 টাকা মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো সম্পদও কমলো আবার যে ব্যয় বাড়লো, তো ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, এই জন্য এটা মাইনাস হচ্ছে।
বলতে পারো যে এটা কেন মাইনাস হইলো, কারণ দেখো ব্যয় বাড়লে, দেখো এক্সপেন্সটা কিন্তু মাইনাসে দেওয়া আছে সূত্রের মধ্যে, যে ব্যয় যদি বাড়ে তাই মালিকানা সত্ত্ব এটা মাইনাস হবে, যেন আমরা এখানে কিন্তু মাইনাসে দিই। আর যদি এটা কিন্তু আয়ের আইটেম হইতো তাহলে আমরা এটা প্লাসে দিতাম। ঠিক আছে, ব্যয় যেহেতু একটা সূত্রের মধ্যে কি মাইনাস, মালিকানা সত্ত্ব কম, এই জন্য এটা মাইনাস হবে। দেখো সবশেষ যে আইটেম আমাদের হচ্ছে কি চেয়ার ক্রয় 25 তারিখ। দেখো তাহলে আসবাবপত্র 20,000 টাকা, একটা সম্পদ বাড়লো একটা সম্পদ কমলো, তো আমরা এখানে 20,000 টাকা দিয়ে দেবো আসবাবপত্রে করে, মানে এই সম্পদটা বাড়লো। আর নগদ সম্পদটা কমে গেল, যে নগদের ঘরে আমরা এটা মাইনাসে দিয়ে দিব। ঠিক আছে, নগদের ঘরে মাইনাস দিব, কারণ কি প্রতিষ্ঠানের এই যে নগদ টাকা এটা কমে গেছে, এই কারণে আমরা এটা মাইনাসে দিয়ে দিব। এখন আমরা আমাদের কি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, দেখি আমাদের টাকা সমান হয় কিনা, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো কি হয়। টোটাল যদি আমরা এখানে যোগ করি তাহলে কত হবে, 1 লক্ষ টাকা থেকে যদি আমরা 30,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 70,000 টাকা। আর এখানে আছে কত, 20,000 টাকা। তাহলে 70,000 আর 20,000, তাহলে টোটাল কত হবে, মোট হবে 70,000। এই সম্পদের আইটেমগুলি আমরা যোগ করব। সম্পদ এখানে দুইটা আছে, ঠিক আছে, 90,000 টাকা। এখানে আমরা লিখতে পারি যে মোট, ঠিক আছে, এটা মোট টাকা, মোট কত, এটা 90,000 টাকা। এটা আচ্ছা, এখানে দেখো দায়ের আইটেম কয়টা আছে, একটা, 5,000 টাকা। আমরা এখানে 5,000 টাকা বসাই দিয়ে দিই। হ্যাঁ, এই যে 5,000। আচ্ছা, তাহলে এটাও আমরা প্লাস করব। ঠিক আছে, এখানে কত টাকা আছে দেখো তো, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি আমরা 15,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 85,000 টাকা। 85,000 টাকা। এখানে দেখো টোটাল কত হয়, এল প্লাস কি, এটা কি মালিকানা সত্ত্ব, মানে হচ্ছে ই, আর এটা কি এ ইকুয়াল টু এল প্লাস ই। তাহলে এ হচ্ছে 90,000 টাকা, আর এল প্লাস ই হচ্ছে 85,000 যোগ হচ্ছে 5,000, তাহলে কত হবে, এটা হবে 90,000 টাকা। তাহলে দেখো আমাদের 2 টাকা কি হয়েছে, সমান হয়ে গেছে। আমরা একটু ক্লোজ করে দিব, টাকাটা নিচে দুইটা টান দিয়ে দিবা। ঠিক আছে, সবসময় এখানে দুইটা টান দিয়ে দিবে টাকার করে। তাহলে দেখো প্রতিষ্ঠানের সম্পদ হচ্ছে 90,000 টাকা, আর প্রতিষ্ঠানের দায় 5,000, আর মালিকানা সত্ত্ব হচ্ছে 85,000। 5,000 আর 85,000 কত টাকা হইলো, 90,000 টাকা। তাহলে এর থেকে প্রমাণিত হয়ে যে প্রতিষ্ঠানের কি সম্পদ সমান সমান এল প্লাস ই। এই চ্যাপ্টারের অঙ্কগুলি কিন্তু খুব একটা কঠিন কিছু না, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজে অঙ্কগুলি করতে পারবে, এবং হিসাব বিজ্ঞানে কিন্তু একেবারে ফুল মার্ক পাওয়া সম্ভব, অর্থাৎ 100-তে 100 পাওয়া কিন্তু সম্ভব। যদি তোমরা বুঝে বুঝে অঙ্ক করো তাহলে দেখবা যে তোমরা মানে সবকিছুই পারবে, এমসিকিউ, সংক্ষিপ্ত, তারপর সিকিউ। হ্যাঁ, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। যদি বেশি করে প্র্যাকটিস করো, প্রথমত বইটা প্র্যাকটিস সব শেষ করতে হবে, তারপর বোর্ডের অঙ্ক যদি কিছু করো তাহলে দেখবা ইনশাল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের কোনো ভয়ের কিছু থাকবে না। অনেকে হয়তো ভয় করো যে হিসাব বিজ্ঞান অনেক কঠিন, আসলে কিন্তু ওইরকম কিছু না। তোমরা যদি কিছু প্র্যাকটিস করো, রেগুলার যদি কিছু প্র্যাকটিস করো প্রতিদিনই, তাহলে দেখবো ইনশাল্লাহ আমি বলতে পারি যে তোমরা হিসাব বিজ্ঞান অবশ্যই এ প্লাস পাবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো, এই কামনা আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।